মিলে আজকে এই কমলাসর মডেল স্কুল এবং কমলাসর চাইল্ড অ্যাক্টিভিটি সেন্টারের উদ্যোগে আমরা কাজীরাজম কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা আজকে এই দিনটিকে ভাবে পালন আদিবাসী দিবস সম্পর্কে বেশি একটা বলছি না। আমরা এখানে আদিবাসীদের যে পূর্বপুরুষদের যে কালচার, যে সামাজিক রীতিনীতি যেটা আজকে হারিয়ে যেতে বসেছে, সেইটাকেই আমরা ধরে রাখতে রাখার চেষ্টা করি। সেই সংস্কৃতি, সেই রীতিনীতি, সেই ভাষামাদক, সেই বাহানার, হ্যাঁ, সেই নীতিটাকে আমরা ধরে রাখবো, আমরা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবো। কিন্তু আজকালের কি হচ্ছে, বর্তমান যুগে সেই সংস্কৃতি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো সেটা কীভাবে ধরে রাখা যায়, সেই জিনিসটাকেই নিয়ে আজকে আমাদের বিশেষ দিন। এই বিশেষ দিনে আমরা কী করবো, আমরা আদিবাসী নৃত্য, আমরা আদিবাসী ভাষায়, চিঠি ভাষায় আমরা কবিতা, আমরা কী করবো, এইগুলা আমরা নাচ গান, বিভিন্ন রকম সংস্কৃতি, সাংস্কৃতিকের মধ্য দিয়ে, বক্তৃতার মধ্য দিয়ে আমরা সেই দিনটাকে উদযাপন। এই দিনটা কিন্তু আমাদের সকলের কাছে খুবই একটা স্মরণীয় দিন, ভালো দিন। এবং আশা করবো আমরা যারা ছোট আছি, আগামী দিনে আমরা বড় হবো। তো আমরা চাইবো কি, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলা হচ্ছে নিজ নিজ সংস্কৃতি কালচার আমরা কিন্তু বজায় রাখবো, হ্যাঁ। আজকে হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। তো আজকের এই দিনটাতে আমরা মূলত এডুকেশন নিয়ে আলোচনা করব। শিক্ষা বা এডুকেশন এর যে কতটা পাওয়ার রয়েছে ওটা আমরা আজকে আলোচনা করব। তোমরা প্রায় সবাই জানো, কে কে জানো দেখি হাত তুলো দেখি। ভারতের রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। তিনিও কিন্তু একজন আদিবাসী সম্প্রদায়ের লোক, ঠিক আছে। তিনি আজ আমাদের ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের রাষ্ট্রপতি যে পদ, সেটা হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ পদ, সবচেয়ে উঁচু। তুমি যে কোনো ক্ষেত্রে যদি বিচার করো, বিবেচনা করো, সবচেয়ে যে উঁচু পদ হচ্ছে এটা ভারতের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওনারই অধীনে সব কিছু, কিন্তু আমরা সব কিছু ওনারই অধীনে কাজ করি। তাহলে এইখানে আমাদের একটা জিনিস শিখতে হবে যে দেখো, আমরা কিন্তু সব কিছুকেই পেতে পারি, সব কিছু আমরা করতে পারবো, কিন্তু তার জন্য আমাদের যে মূল হাতিয়ার সেটা হচ্ছে আমাদের শিক্ষা। শিক্ষা যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি, আমরা যদি শিক্ষাকে আমাদের কাজে লাগাতে পারি, উই ক্যান ডু এভরিথিং। তোমরা ভাবো না, তিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছেন, ওর থেকে কি বড় পদ আর কিছু আছে ভারতে? ওটাই সবচেয়ে বড় পদ। যে কোনো চাকরি, যে কোনো থেকে সবচেয়ে বড় পদ ভারতের রাষ্ট্রপতির পদ। সেখানে আজ কে বসে আছেন? দ্রৌপদী মুর্মু। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা কি বলতে পারি, আমাদের স্টাডি, আমাদের এডুকেশান সবার থেকে উপরে। তোমরা কিভাবে শিক্ষা গ্রহণ করছো, তোমরা ক্লাসে কি শিখছো, সেটাকে তোমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারছো, সব কিছু কিন্তু নির্ভর করছে তোমাদের ভবিষ্যৎ। সবার এই সব কিছুর উপরেই তোমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। তাহলে এডুকেশানের কতটা ক্ষমতা, এটা তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো তো? এডুকেশান কী কী করতে পারে। এখন শুনো, এখানকার মূল টপিক হচ্ছে এডুকেশান অ্যাকচুয়ালি কী। এডুকেশান মানে কি শুধু ক্লাসে আসা, স্যার যা বলবেন সেটা পড়া, সেটা লেখা, সেটা এডুকেশান না। আমরা যে পরিবেশে বাস করছি, সেখানে বাস করার সঠিক নিয়ম, আমরা সকাল থেকে উঠে রাত পর্যন্ত কি কি করি, প্রত্যেকটার মধ্যে কিন্তু শিক্ষা আছে। আমরা অনেকেই শিক্ষা বলতে শুধুমাত্র বুঝি যে ক্লাসে এসে পড়বো,
মুখস্থ করবো, সে করবো, সেটা শিক্ষা, ঠিক আছে, সেটাও একটা শিক্ষা, তারও গুরুত্ব অনেক বেশি। কিন্তু সবার ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাকে সব দিক থেকে কিন্তু বেস্ট হতে হবে, সব দিক থেকে, সব দিক থেকে তোমরা যদি বেস্ট হতে পারো তবেই তোমরা কিন্তু জীবনে এগোতে পারবে। যেমন প্রথম কথা বলছি শোনো, আমরা ক্লাসের শিক্ষা নিয়ে এখানে আলোচনা করছি প্রথমে, ঠিক আছে? তোমরা এখানে যারা 5 থেকে 8-এ পড়ো, আমি তাদেরকে পড়িয়েছি অনেক, ঠিক আছে? তো দেখো, মেন কথা হচ্ছে আমরা অনেকে কি করি, ক্লাসে আছি, স্যার যা বলবেন পড়ি, হয়তো ক্লাসের সময় পড়ানোর সময় আমরা মন দিয়ে পড়ি, কিন্তু তারপরে কি আমরা সেটা বাড়িতে গিয়ে অভ্যাস করি? এটা তোমরা নিজেকে একবার প্রশ্ন করো। যে জিনিসটা এখানে স্যার পড়িয়ে গেলেন, যেটা আমরা পড়লাম, সেটা কি বাড়িতে গিয়ে এটা আমরা আবার অভ্যাস করি? হ্যাঁ, উত্তর আছে তোমাদের কাছে কারো? বাড়িতে গিয়ে যদি সেটা অভ্যাস না করো, কিন্তু সেই পড়াশোনা, সেই শিক্ষা নিয়ে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না। সব ক্ষেত্রে মনে রাখবে, রিভাইজ অ্যান্ড হার্ডওয়ার্ক, এই দুটো জিনিস কিন্তু সাকসেসের ক্ষেত্রে সবচেয়ে মূল মন্ত্র। প্রথম হচ্ছে হার্ডওয়ার্ক, কিন্তু সবাইকে করতে হবে। যে কোনো ফিল্ডে কাজ করো না কেন, আমি শুধু পড়াশোনার ক্ষেত্রে বলছি না, যে কোনো ফিল্ডে হতে পারে সেটা। তোমরা কেউ নাচ করো ভালো, কেউ গান করো ভালো, কেউ ভালো ছবি আঁকো, কেউ ভালো বক্তৃতা দাও, যে কোনো ফিল্ড, ইচ অ্যান্ড এভরি ফিল্ড, যে কোনো ফিল্ডে যদি সাকসেস পেতে হয়, সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। অ্যান্ড হার্ডওয়ার্ক তো করতেই হবে, কিন্তু সেটা একটা নিয়মে করতে হবে। একটা নিয়মে যদি আমরা হার্ডওয়ার্ক করি, তবেই কিন্তু আমরা খুবই নিকট ভবিষ্যতে তার ফল কিন্তু পাব। 2 নম্বর জিনিস দেখো, আমরা যে পথে হার্ডওয়ার্ক করব, যে পথে আমরা পরিশ্রম করব, হতে পারে অনেক সময় আমাদের ধৈর্য হারিয়ে যেতে পারে, যে আমরা এত পড়ছি, এত খাটছি, এত পরিশ্রম করছি, কেন আমরা এতক্ষণ ফল পাচ্ছি না। মনে রাখবে, ধৈর্য কোনোদিন হারানো চলবে না। ধৈর্য যে হারিয়ে ফেলবে তার জন্য কিন্তু সাফল্য নেই। সাফল্যের আরও একটা জিনিস দরকার, হচ্ছে ধৈর্য। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র পরিশ্রম করা, সঠিক পথে কাজ করা। তোমরা গীতার একটা শ্লোক নিশ্চয়ই সবাই শুনে থাকবে। গীতাতে বলা আছে, শ্রীকৃষ্ণ বলেছিলেন যে, উনি বলেছিলেন সব সময় কাজ করে যাও, পরিশ্রম করে যাও, ফলের চিন্তা কোনোদিন করবে না। যে আমি স্যার, আমাদের সামনে পরীক্ষা, আমি একদম সকাল থেকে রাত পর্যন্ত পড়বো, পড়ে গিয়ে আমার টার্গেট হচ্ছে আমি 100তে 100 পাবো। ঠিক আছে, টার্গেটটা রাখা ভালো, কিন্তু তোমরা এটা মোটেও ভাববো না যে আমি পড়ছি শুধুমাত্র রেজাল্টের জন্য। তোমরা ভাবো পড়াটা আমার কাজ, আমাদের সেটা ডিউটি। যেহেতু আমরা সবাই স্টুডেন্ট, তাই স্টুডেন্ট লাইফের সবার ডিউটি হচ্ছে পড়াশোনা করা, বাকি সব সেকেন্ডারি। প্রাইমারি ডিউটি হচ্ছে সবার ক্ষেত্রে পড়াশোনা করা। তোমরা মনে রাখবে, যদি তোমরা তোমাদের কাজ একদম নিয়ম মাফিক তোমরা যদি তোমাদের ডিউটিটা করো, খুবই শীঘ্রই তোমরা কিন্তু সাফল্য পাবে। হতে পারে কোনো কারণে সাফল্য মিলতে দেরি হতে পারে, অনেকে আছে, সেটা অনেক উদাহরণ আছে, কিন্তু সাফল্য তোমরা অবশ্যই পাবেই পাবে। এটা আমি বলিনি, স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছেন যে তুমি যদি তোমার সঠিক পথে পরিশ্রম করো, একদিন না একদিন সাফল্য পাবে। তো তার জন্য আমাদের মূল মন্ত্র হচ্ছে কি বলতো? পরিশ্রম। পরিশ্রম করলে গিয়েই তুমি সাফল্য পাবে। আবার পরিশ্রমটা কিন্তু সঠিক পথে করতে হবে, সেটাও তোমরা মনে রাখবে। পরিশ্রমটা সঠিক পথে করতে হবে। আমি পড়াশোনা করলাম, বড় হয়ে অনেক বড় গুন্ডা তৈরি হয়ে গেলাম, তার কোনো লাভ নেই। আমরা যে কাজটা করব সব সময় সততার সঙ্গে করতে হবে। তারও একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। মহাভারত সম্বন্ধে সবাই তো পড়েছো, জেনেছো, হ্যাঁ? ভারতের অনেক বড় একটা ইতিহাস। সেখানে মহাভারতের দুজন যে মূল, কি বলবো সেটা, মূল যে তোমার চরিত্রে ছিলেন, একজন কে ছিলেন? একজন ছিলেন অর্জুন, আর একজন খুবই ইম্পর্টেন্ট কর্ণ। তোমরা যুদ্ধটা যখন হয়েছিল সেই সম্বন্ধে যদি জানার চেষ্টা করো, অনেক বড় সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল। এটা বলছি, দেখো, যুদ্ধ চলছে, তাই না? এক পক্ষে দাঁড়িয়ে আছেন অর্জুন, আর অপর পক্ষে আছেন কর্ণ। অর্জুনের সারথি কে আছেন? শ্রীকৃষ্ণ।
অর্জুনের সারথি আছেন শ্রীকৃষ্ণ। এখন তাদের মধ্যে লড়াই চলছে, হয়েছে। এখন দেখো, অর্জুন একটা তীর কর্ণের দিকে ছুড়ে দিলেন। ওই তীরটা গিয়ে লাগলো কর্ণের রথের চাকায়, রথের চাকায় লাগলো। সেই যে তীরটা লাগার পর ওনার রথের চাকাটা কিন্তু অনেকটা পিছিয়ে গেল, অনেকটা পিছিয়ে গেল। এখন তার বিপরীত পক্ষে কর্ণ একটা তীর কিন্তু অর্জুনের দিকে ছুড়ে দিলেন। তারও ওই তীর লাগলো কোথায়, কোথায় লাগলো? অর্জুনের রথের চাকায়। তখন তারও রথের চাকাটা সরেছে, কিন্তু বেশি সরতে পারেনি। এই যে ঘটনাটা দেখলেন, শ্রীকৃষ্ণ তখন বললেন যে দেখো অর্জুন কেমন লড়াই করছে, দেখো অর্জুন নয়, কর্ণ কীভাবে লড়াই করছে দেখো। যে মানে কর্ণের তিনি প্রশংসা করছেন শ্রীকৃষ্ণ। এইটা দেখে অর্জুন শ্রীকৃষ্ণকে একটা কোশ্চেন করলেন যে প্রভু, আমি তো কর্ণকে মেরে ওরার রথের চাকাটা এতটা পিছিয়ে দিলাম, আপনি আমার প্রশংসা করলেন না, কিন্তু কর্ণ যখন তীরটা ছুঁড়লো আমার রথের চাকা একটু পিছিয়ে গেল, এটাতেই কেন আপনি ওনার প্রশংসা করছেন? আমি তোকে তো বেশি তো পিছিয়ে দিয়েছি, তাই না? তাহলে প্রশংসার পাত্র কে হওয়া উচিত? অর্জুন। তখন শ্রীকৃষ্ণ ওনাকে একটা জবাব দিয়েছিলেন, বলেন তুমি যে রথটাকে পিছিয়েছ ওই রথটা খুবই সাধারণ রথ, কিন্তু কর্ণ যে তীর ছুঁড়েছিলেন আমার দিকে, মানে আমার এই রথের দিকে, যে রথের সারথি গোটাটা বিশ্বের প্রভু শ্রীকৃষ্ণ, যে গোটাটা বিশ্বের প্রতিপালক, সে তোমার রথে বসে আছেন। আর সেই রথের উপরে, পতাকার উপরে আছেন স্বয়ং হনুমান। যে রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ, গোটাটা বিশ্বের যে প্রতিপালক, যে রথের ধ্বজ মানে যে পতাকা, তার উপরে স্বয়ং হনুমান বসে আছেন। সেই রথটাকে তিনি এতটা পিছিয়ে দিলেন, দুপা হলে তো পিছিয়েছেন, যেটা পিছানো কিন্তু অসম্ভব ছিল। তিনি যে এই প্রকার রথকে পিছাতে পারলেন, এটা সাধারণ ব্যাপার নয়। বুঝতে পারলে? মানে এখান থেকে কি বোঝা গেল যে যুদ্ধ কৌশলে কিন্তু কর্ণ কিন্তু অর্জুনের থেকে অনেক বেশি কি ছিলেন, অনেক বেশি সামর্থ্যশীল ছিলেন যুদ্ধক্ষেত্রে। কিন্তু শেষ পর্যন্ত কে জিতেছিল? অর্জুন। তার কারণ কি? এই যে তোমাদের বললাম, পরিশ্রমে শুধু করলে হবে না, সততার সঙ্গে পরিশ্রম করতে হবে। দেখো, পরিশ্রম দুজনেই করেছিলেন, কর্ণ করেছিলেন, অর্জুনও করেছিলেন। কর্ণ ওনার থেকে বেশি পরিশ্রম করেছেন, কিন্তু তবুও কে জিতল? অর্জুন। তার কারণ হচ্ছে কর্ণ শুধু একটা জিনিস বুঝতেন যে আমাকে আমার ডিউটি করতে হবে, সে ডিউটিটা ভুল পথে হোক খারাপ পথে হোক, তিনি শেষ পর্যন্ত তার ডিউটিটা ফুলফিল করার জন্য যে দলটা খারাপ কাজ করছিল তারই তো দলে যোগ দিয়েছিলেন। হ্যাঁ, ডিউটি তিনি করছেন, কিন্তু খারাপ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। কে? কর্ণ। মানে ডিউটিটা তিনি কিন্তু সঠিক পথে সততার সঙ্গে করেননি। মানবতা বোধের উপরে তিনি সবচেয়ে শুধু তার ডিউটিকে দেখতেন। তাহলে দেখো, এই যে সততার পথে ডিউটি না করার জন্য তিনি যত বড় একটা যুদ্ধবীর হন না কেন, হারতে ওনাকে হলোই। ঠিক আছে? তোমরা ভাবো শ্রীকৃষ্ণ কেন অর্জুনের সঙ্গে সাথ দিয়েছিলেন? কারণ তিনি জানেন ইনি সঠিক পথে আছেন। যদি একটু উনি নাও পারেন, ওনাকে তিনি সাহায্য করবেন। বুঝতে পারছো জিনিসটা? যদি কোনো ক্ষেত্রে কোনো দুর্বলতা দেখা যায়, ওনাকে সাহায্য করার সময় সব সময় শ্রীকৃষ্ণ রেডি আছেন, কারণ তিনি জানেন ইনি সঠিক পথে কিন্তু কাজ করছেন। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? যদি আমরা সততার সঙ্গে আমাদের কাজ করি, স্বয়ং ভগবান আমাদের কিন্তু সাহায্য করতে এগিয়ে আসবেন। বুঝতে পারলে? আমাদের কাজ হচ্ছে শুধু সততার পথে আমাদের ডিউটি করে যেতে হবে। তো দেখো, এখন আমাদের কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। তো আমি তোমাদের বেশি কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো, বর্তমান আমরা যে স্টুডেন্ট লাইফে আছি, সবার কিন্তু একটাই মূল কাজ, যেটা হচ্ছে সততার সঙ্গে পরিশ্রম করে যাওয়া। তোমরা সব সময় তোমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করো, যে কোনো ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রেও যে কোনো ক্ষেত্রে তোমরা বেস্ট, যতটা বেশি হার্ড পরিশ্রম করতে পারো ততটাই করতে হবে। দেখবে খুব শীঘ্রই তোমরা কিন্তু সাফল্য অবশ্যই পাবে। ঠিক আছে? তো এই বলে আমি আমাদের বক্তৃতা শেষ করছি। ঠিক আছে? ওকে। বললেন যে আজকাল দিনে কেন
না।